আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। খবর সংগ্রহে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী মিজান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিজান, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে? আপনি যেমনটি জানেন যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, এইগুলোর বিচারের জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ১ ধারা অনুযায়ী কিন্তু ৭১-এ সংঘটিত গণহত্যা এবং পূর্বে এবং পরে সংঘটিত সকল গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালে সম্ভব, এমনটি কিন্তু সেই ধারাটিতে বলা রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু জুলাইয়ের যে নির্মম গণহত্যা সংঘটিত হয়েছে, যা আমরা সবাই দেখেছি, সেই নির্মম গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ সদস্য সহ অন্যান্যদের বিচারের দাবি উঠেছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু ৩টি মামলা হয়েছে। সবশেষ আজকে যে মিরপুরের শিক্ষার্থী আলবি হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ১৪ দলের শীর্ষ নেতা সহ এদের বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত তদন্ত সংস্থা। গুরুত্বপূর্ণ এই মামলাগুলোর বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন গাজী MH তামিম, যিনি এই 3টি মামলায় বাদীপক্ষের অন্যতম প্রধান আইনজীবী। আপনার কাছে আমরা জানতে চাই যে এই 3টি মামলা হলো 3টি মামলার প্রেক্ষাপট কি এবং তদন্ত সংস্থার কাজের অগ্রগতিটা কি? জি, ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণহত্যা নিয়ে ইতিমধ্যে 3টি অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু প্রথম যে অভিযোগটি দায়ের হয়েছিল সেটি মামলায় রূপান্তরিত হয়েছে এবং ওই মামলার অধীনেই 3টি অভিযোগের তদন্ত চলছে। তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং তদন্তের অগ্রগতি হিসাবে তারা এই ঘটনার প্রেক্ষাপট এবং পটভূমি ইতিমধ্যে প্রস্তুত করেছেন, পেপার পত্রিকা জব্দ করেছেন এবং মামলায় 3টি অভিযোগ ইতিমধ্যে পেয়েছেন। তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং শেখ হাসিনাকে গ্রেফতার করার বিষয় কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন অগঠিত আছে। ট্রাইব্যুনালের সকল প্রসিকিউটরস পদত্যাগ করেছেন এবং ট্রাইব্যুনালের জাজরাও নাই, যার কারণে ট্রাইব্যুনাল অগঠিত আছে। তদন্ত সংস্থার যিনি তদন্তের দায়িত্বে আছেন, তদন্তকারী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার সাথে সাথেই তিনি এই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করবেন এবং তারপরে উনি কোর্টের আদেশ অনুযায়ী এই আসামিদেরকে উনি গ্রেফতার করবেন, এটি উনি আমাকে জানিয়েছেন। আপনারা মামলায় যেই ধারাগুলো সংশ্লিষ্টতা এনেছেন আর কি, যেই ধারাগুলো এনেছেন সেই ধারাগুলোতে আসলে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি রয়েছে কিনা এবং সামনের দিনে এই মামলার বিচার কার্য শেষে কোন ধরনের সাজা আপনারা প্রত্যাশা করেন চেয়েছেন? জি, এই আইনের 3টি ধারায় আমরা অভিযোগ এনেছি। স্পেসিফিক যে ধারাগুলো এনেছি সেটা হলো 3-এর 2 ধারা, 4-এর 1 এবং 4-এর 2। 4-এর 1-এ বলা আছে যে যেদিক দিয়েই কমপ্লিসিট করুক না কেন সকলেই সমান অপরাধী হবে। আর 4-এর 2 ধারায় বলা আছে কমান্ড রেসপন্সিবিলিটি, যে যদি কোনো সুপিরিয়র অফিসার তার কোনো নির্দেশনা বা তার কোনো বক্তব্য বিবৃতির মাধ্যমে এই সাধারণ ছাত্র জনতার উপরে গণহত্যা চালানোয় সহায়তা করে বা নির্দেশ প্রদান করে, তাহলেই তারাও এই আইনের অধীনে অপরাধী হিসেবে গণ্য হবেন। আর এই আইনের অধীনে অপরাধী গণ্য হলেই আমরা তাদের ব্যাপারে মৃত্যুদণ্ডের চেয়েছি এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যতগুলো রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। আমরা এর মধ্যে জেনেছি হেফাজত বিষয়েও আপনি একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন, যদি একটু বলতেন। জি, 2013 সালে শাপলা চত্বরে তৎকালীন পুলিশের কর্মকর্তা এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী এবং এমপিদের নির্দেশনায় একটি গণহত্যা চলেছিল। গভীর রাতে নিরীহ নিরস্ত্র ছাত্রদের যারা সেখানে সমাবেশ করছিল তাদের উপরে এক চরম গণহত্যা চালানো হয়, মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে ব্ল্যাক আউট করে তাদেরকে গণহত্যা চালিয়ে তাদের লাশ গুম করে দেওয়া হয় এবং পরের দিন সকালে সেখানে কোনো চিহ্নই পাওয়া যায়নি, এমন করা হয়। 2013 থেকে 2024 পর্যন্ত তৎকালীন সরকার ক্ষমতায় ছিল, তাই কোনো ব্যক্তি কোনো অভিযোগ আনতে পারেনি। সেই সরকারের পতনের পরে আজকে প্রথম এই ঘটনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে আমি তদন্ত সংস্থায় একটি অভিযোগ আনার জন্য প্রস্তুতি নিয়েছি। যেমনটি শুনছিলেন যে সার্বিক যে মামলার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে শিশির। এই ছিল সবশেষ পরিস্থিতি।